ইতিহাসে কিছু জয় তো আসলে ক্ষমতার খাতায় লেখা হয় না, লেখা হয় মানুষের মনে, প্রজন্মের পর প্রজন্ম ধরে। আজ আমরা ঠিক এমনই দুজনের গল্প বলবো যারা ক্ষমতা না পেয়েও অমর হয়ে গেছেন। আর এই ভাবনাটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে। চলুন এই গভীর সত্যটা দুজনের জীবনের আয়নায় একটু খুঁজে দেখি। আমাদের গল্পের প্রথম পর্বে আছেন এমন একজন মানুষ যার জীবনটাই ছিল অবিচারের বিরুদ্ধে লড়ে যাওয়া এক ৯৬ বছরের দীর্ঘ ঝড়। একবার ভাবুন তো, সিরাজগঞ্জের এক অনাথ শিশু, নাম তার চেগামিয়া, খুব ছোটবেলায় বাবা মা ভাই বোন সবাইকে হারিয়ে একেবারে একা হয়ে গিয়েছিলেন। সেই ছেলেই কিনা একদিন হয়ে উঠলেন কোটি কোটি শোষিত মানুষের ভরসার জায়গা, তাদের কণ্ঠস্বর। কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়াই তিনি হয়ে উঠেছিলেন ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে এক জীবন্ত আগ্নেয়গিরি। ওনার দীর্ঘ জীবনটা যদি দেখেন, দেখবেন তিনি ছিলেন একজন আপাদমস্তক বিদ্রোহী। সেই ভাষান্তরের প্রতিবাদ থেকে শুরু করে একেবারে ৯৬ বছর বয়সে ফারাক্কা লং মার্চ পর্যন্ত তিনি কখনো থামেননি, কখনো আপোষ করেননি। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসে, তাই না? যে মানুষটা এতগুলো আন্দোলন গড়লেন, যার কথায় সরকার পর্যন্ত কেঁপে উঠত, তিনি নিজে কেন ক্ষমতার কেন্দ্রে গেলেন না? কেন সবসময় নিজেকে চেয়ার থেকে দূরে রাখলেন? উত্তরটা আসলে তার নিজের কথাতেই একদম পরিষ্কার। তার লড়াইটা কোনো পদের জন্য ছিল না, ছিল অধিকারবঞ্চিত মানুষের জন্য। ব্রিটিশ আমল, পাকিস্তান আমল, এমনকি স্বাধীন বাংলাদেশ, ৩ সময়ের শাসকেরাই তাকে ভয় পেত। কারণ তারা জানত ভাসানীর আসল ক্ষমতা কোনো চেয়ারে নয়, তার আসল ক্ষমতা ছিল সাধারণ মানুষের হৃদয়ে। আচ্ছা, এবার ভাসানীর সময় থেকে এক লাফে চলে আসি আমাদের সময়। এমন এক তরুণের গল্পে যার জীবনকাল ছিল খুবই সংক্ষিপ্ত, কিন্তু তার প্রভাব ছিল একটা বিস্ফোরণের মতো। এই দুজনের মধ্যে পার্থক্যটা একবার দেখুন। একজন যেন ৯৬ বছরের এক রাজনৈতিক ম্যারাথন, আর অন্যজন ৩২ বছরের এক তীব্র অগ্নিশিখা। একজন গ্রামের মাটি থেকে উঠে আসা নেতা, অন্যজন শহরের রাজপথ কাঁপানো এক নতুন কণ্ঠস্বর। কিন্তু এত পার্থক্য সত্ত্বেও তাদের শেষটা কি একই সুতোয় বাঁধা? ঝালকাঠির এক মাদ্রাসা শিক্ষকের ছেলে, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করলেন, সীমান্ত শরীফ নামে কবিতাও লিখতেন, আর ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে হয়ে উঠলেন একটা পুরো প্রজন্মের মুখপত্র। একবার ভাবুন তো, তার উপর কি পরিমাণ চাপ ছিল। দেশ বিদেশ থেকে রোজ মৃত্যুর হুমকি আসছে, পরিবারকে নিয়ে ভয় দেখানো হচ্ছে, কিন্তু তারপরেও তিনি সবার সামনে এসে বলছেন, লড়াই থেকে এক পাও পিছু হটব না। এই সাহসটাই তাকে আর ১০ জনের থেকে আলাদা করে দিয়েছিল। আর এর পরের ঘটনাগুলো যেন চোখের পলকে ঘটে গেল। রাজনীতিতে উত্থান, নির্বাচনের ঘোষণা, তারপর অতর্কিত হামলা, আর ৬ দিনের এক মর্মান্তিক লড়াইয়ের পর মৃত্যু, যে মৃত্যুটা তাকে একজন রাজনৈতিক কর্মী থেকে সোজা শহীদের মর্যাদায় পৌঁছে দিয়েছিল। চলুন এবার এই দুটো ভিন্ন সময়ের ভিন্ন দুটো গল্পকে এক জায়গায় মেলানোর চেষ্টা করি। একটু গভীরে গিয়ে দেখি কিভাবে তাদের রাজনৈতিক পরাজয় আসলে এক অমর উত্তরাধিকার তৈরি করে দিল। এই স্লাইডটার দিকে একটু তাকান। তাদের পরিচয়, সংগ্রামের ধরন, সময় সবকিছুই আলাদা, কিন্তু একটা জায়গায় কি অবিশ্বাস্য মিল। দুজনেরই কেউ কখনো রাষ্ট্রের আনুষ্ঠানিক ক্ষমতার মালিক হননি। ভাসানী ৯৬ বছর বয়সেও রাজপথে নেমেছেন, আর হাদি ৩২ বছর বয়সে মৃত্যুর হুমকি মাথায় নিয়েও লড়ে গেছেন। দুজনেরই শেষ ঠিকানা হয়েছে মানুষের স্মৃতি, কোনো রাষ্ট্রীয় সিংহাসন নয়। একজনের পথ চলা ছিল ৯৬ বছরের এক লম্বা মহাকাব্য, আর একজনের পথটা ছিল ৩২ বছরের এক তীব্র অগ্নিশিখা। পদ ভিন্ন, সময় ভিন্ন, কিন্তু দুজনেই ইতিহাসের পাতায় নিজেদের মতো করে আগুন লাগিয়ে দিয়ে গেছেন। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কোথায় এসে দাঁড়ালাম? চলুন এবার শেষ সিদ্ধান্তে আসা যাক। এই প্রশ্নটাই আজ আমরা সবার জন্য রেখে যেতে চাই। ক্ষমতা, পদ, নাকি অন্য কিছু? কোন মাপকাঠিতে আমরা একটা জীবনের সাফল্যকে মাপব? এই দুজনের জীবন আমাদের হয়তো একটাই জিনিস শেখায়: সত্যিকারের বিজয় ক্ষমতার কোনো দলিলে লেখা থাকে না, এটা লেখা থাকে প্রজন্মের পরপর জন্ম ধরে মানুষের হৃদয়ের গভীরে।